সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। আজকের আলোচনার মূল বিষয়বস্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। সেটা হচ্ছে যে ইরান যুদ্ধে আসলে কত সেনা হতাহত হয়েছে। এই সংখ্যা, প্রকৃত সংখ্যা আমেরিকার সরকার গোপন করছে। তারা বলছে মাত্র 15 জন সেনা নিহত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই সংখ্যা অনেক বেশি। সেই সংখ্যাটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন, বিস্মিত হতে পারেন। মানে পিলে চমকে যাওয়ার মতো একটা ঘটনা, যেটা আমেরিকা গোপন করছে। তো সেই তথ্য এবং তার বিভিন্ন দিক নিয়ে আমি আলোচনা করব আজকে। পাশাপাশি কতগুলো ছোট ছোট টুকরো খবর আমি আপনাদেরকে জানাবো। এই টুকরো খবরগুলো আমি আগেই জানিয়ে দিই। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তিনি তুরস্ক, ইরাক, মিশর বিভিন্ন দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর সাথে টেলিফোনে কথা বলেছেন। মূলত তিনি ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এরপরে এই সমস্ত দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি মুসলিম বিশ্বের ঐক্য, শান্তি, সমৃদ্ধি এগুলো কামনা করেছেন, প্রত্যাশা করেছেন। এবং ইরান যুদ্ধ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি, এটা স্বাভাবিক ব্যাপার, এগুলো নিয়ে মত বিনিময় করেছেন, দৃষ্টিভঙ্গির বিনিময় হয়েছে। এপাশে আমেরিকা, ইরান দুই দেশের মধ্যে যে শান্তির প্রক্রিয়া চলছিল, সেটা নিয়ে আজকে তেমন আসলে কোনো খবর নেই, কারণ আজকে তো ঈদের দিন। মোটামুটিভাবে ওই দিকের বেশিরভাগ দেশেই ঈদ, এই কারণে এ সমস্ত নিয়ে তৎপরতা তো সরকারিভাবেই করা যাবে না, স্বাভাবিক, আজকে বন্ধের দিন। তো এগুলো নিয়ে খুব একটা খবর নেই, কিন্তু একটা দুঃখজনক খবর হচ্ছে আজকে আমি দেখলাম আল জাজিরাতে যে ভারতের বেশিরভাগ জায়গায় মুসলমানদেরকে প্রকাশ্যে ঈদের জামাতে না যাওয়ার ব্যাপারে সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হয়েছে। অর্থাৎ ভারতের মুসলমানরা যাতে প্রকাশ্যে ঈদের জামাতে না যায়। এটা আল জাজিরার খবর, আমার খবর না, কিন্তু আমি আল জাজিরা থেকে দেখে বলছি। এবং সেখানে খুতবা দেওয়ার ব্যাপারটাও নিষিদ্ধ করা হয়েছে। খুতবার ব্যাপারটা নিষিদ্ধ করার কারণ আমার কাছে মনে হয় যে যেহেতু কুরবানির মাহাত্ম্য, কুরবানির গুরুত্ব, কুরবানি কেন আসলো, কোথা থেকে আসলো, কী ব্যাপার, এই সমস্ত নিয়ে আলোচনা হয়। তো সেখানে আলটিমেটলি বিভিন্ন রকমের পশু, যেমন গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, বিভিন্ন রকমের পশু কুরবানির কথা প্রশ্ন আসে, সেখানে গরুর প্রশ্ন আসে। ভারত তো সাধারণত মুসলমানদেরকে গরু জবাই করতে দিতে চায় না, যদিও ভারত সারা বিশ্বে যে গোশত রপ্তানি করে তার ভিতরে 2-3 নম্বরে সম্ভবত ভারত আছে। তার মানে প্রচুর গরু গোশত ভারত রপ্তানি করে, সেগুলোকে জবাই করে না, সেগুলো তো জবাই করে। যখন মুসলমানরা জবাই করতে যায় তখন শুধু আপত্তি হয়। অথচ ভারতের সরকার তো সাধারণত হিন্দুই হয়, সরকার প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, আদার মন্ত্রী, মিনিস্টার বেশিরভাগই। তো সরকারিভাবে অনুমোদন দিয়ে রাখা হয়েছে গরুর গোশত জবাই করে বা যেভাবে হোক সেগুলোকে বিক্রি করা যায়, বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা যায়। আর মুসলমানরা এই গরু জবাই করতে গেলে বিপদ। এটা আসলে খুবই দুঃখজনক, এটা মানবতা বিরোধী কাজ আমি মনে করি। এই কারণে যে একটা সম্প্রদায়ের তাদের উৎসব আছে, তাদের ধর্মীয় কিছু রেওয়াজ, বিধিবিধান আছে, এগুলোকে মানতে না দেয়া এটা খুব ভালো কাজ না। আমি একইভাবে বলবো, বাংলাদেশে যারা সংখ্যা লঘু বলতে মানে যারা সংখ্যায় কম তাদেরকে তো সংখ্যালঘু বলা হয়, অথবা বৃহত্তর মুসলিম জনগোষ্ঠীর বাইরে যে সমস্ত সম্প্রদায় আছে, আমি মনে করি, আমি সবসময় বলিও যে প্রত্যেকটা সম্প্রদায়ের তার মতো করে ধর্ম পালন করার অধিকার আছে, তাদের দেওয়া উচিত। ইসলাম ধর্মেই এটা বলেছে, কারো ধর্ম পালনে বাধা দিও না, এবং এইরকম কোনো ধর্মের ব্যাপারে জোরাজুরি করতে নিষেধ করা আছে। ঠিক একইভাবে অন্য ধর্মগুলোরও উচিত। আসলে প্রত্যেকটা ধর্মের মূল বক্তব্য কি? শান্তি, সম্প্রীতি, ভালোবাসা, মানুষের কল্যাণ, এই তো মূল বক্তব্যগুলো তো এই। তো এটা যেমন ইসলামে আছে, তেমনি হিন্দু ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে, ইহুদি ধর্ম, সব ধর্মে আছে। মানবতার কল্যাণের কথাই বলা আছে, অথচ আমরা করি উল্টাটা বেশিরভাগ ক্ষেত্রে। এই উল্টা কাজ না করে যার যেখানে যে অধিকার, তার সেখানে সে অধিকার দেওয়া উচিত, এটা জরুরি। এটা তার ধর্ম পালনের অধিকার, প্রত্যেকটা মানুষের একটা মৌলিক অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা কোনো গণতান্ত্রিক সরকারের, কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের উচিত না। যাই হোক,
এরকম ছোট আর একটা খবর আছে হরমুজ প্রণালী নিয়ে। আইআরজিসি আজকেও ঘোষণা করেছে তারা গত 24 ঘন্টায় সম্ভবত 25টা জাহাজ তাদের নিজেদের তত্ত্বাবধানে নিজেরা গাইড করে পার করে দিয়েছে হরমুজ প্রণালী, তেলবাহী জাহাজ, তেলবাহী বা পণ্যবাহী জাহাজ। তো এখান থেকে ইরানের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে বলা হচ্ছে আইআরজিসির তত্ত্বাবধানে আইআরজিসি এসকর্ট দিয়ে গার্ড দিয়ে হরমুজ প্রণালী পার করে দিচ্ছে। গত 3-4 দিন ধরে এইভাবেই চলছে। তাতে বোঝা যায় যে হরমুজ প্রণালীতে কিছু জাহাজ চলাচল এখন করছে এবং একেবারে যে বন্ধ অবস্থায় ছিল সেই বন্ধ অবস্থাটা থাকছে না, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। দেখা যাক কি হয়। দর্শক, প্রথম যে খবর আমি আলোচনা করেছিলাম যে মার্কিন সেনাদের হতাহতের ঘটনা এবং ক্ষয়ক্ষতির যে ব্যাপারটা, সেই ব্যাপারটা নিয়ে একটা ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এই জায়গায় আমি একটা বক্তব্য ইরানের সর্বোচ্চ নেতার, যিনি গতকালকে হজবাণী দিয়েছেন, সেই হজবাণীর ভেতরে উল্লেখ করেছেন একটা গুরুত্বপূর্ণ কথা। এই বক্তব্যটা, এই গুরুত্বপূর্ণ কথাটা আজকের যে মূল আলোচনা, যে মার্কিন ক্ষয়ক্ষতি, সেনাদের হতাহতের ঘটনা, ঘাঁটির ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি, এর সাথে খুব রিলেটেড। ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ মুজতবা খামেনি তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই মধ্যপ্রাচ্যে নতুন করে যে একটা আঞ্চলিক ব্যবস্থা গড়ে উঠছে, এই ব্যবস্থার সাথে বা বিশ্ব ব্যবস্থার সাথে সবাইকে খাপ খাওয়াতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে ইত্যাদি ইত্যাদি। এর পাশাপাশি আরেকটা কথা বলেছিলেন যে মধ্যপ্রাচ্য কোনো মতেই আর আমেরিকার সেনাদের জন্য সেফ হ্যাভেন হবে না, অর্থাৎ নিরাপদ আশ্রয় হবে না। এই মধ্যপ্রাচ্যের কোনো দেশ, কোনো জাতি এদেরকে নিরাপত্তা দেবে না, নিরাপদ আশ্রয় হবে না। এর সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে এই মার্কিন টেলিভিশন চ্যানেল বা মার্কিন গণমাধ্যম সিএনএনের একটা অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে মধ্যপ্রাচ্যে 24টা ঘাঁটি আছে আমেরিকার, তার ভিতরে 16টা ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। আর আমি আজকে এই হতাহতের যে খবরটা পেলাম যেখান থেকে, সেটার নাম হচ্ছে ইন্টারসেপ্ট। এই ইন্টারসেপ্ট পত্রিকায় তথ্য দেওয়া হয়েছে যে মধ্যপ্রাচ্যে মোট 30টা ঘাঁটি আছে। এই 30টার ভেতরে 15টা ঘাঁটি একেবারে ড্যামেজ হয়ে গেছে, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং বেশিরভাগ ঘাঁটিতে, যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাঁটি, তার বেশিরভাগ ঘাঁটিতে সেনাদের থাকার মতো অবস্থা তো নেই। সেই সমস্ত ঘাঁটি সেনারা পালিয়ে লুকিয়ে থাকছে এবং প্রচুর সংখ্যক সেনা মধ্যপ্রাচ্য থেকে ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে এবং এই সমস্ত ঘাঁটি মেরামত করে সেখানে বসবাস করা খুব সহজ একটা ব্যাপার না। তার মানে মধ্যপ্রাচ্যে ইরান যে হামলা করেছে এবং মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, এই ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠা আমেরিকার পক্ষে সহজ কথা না। আর নতুন করে যদি যুদ্ধ হয়, আমি বারবার বলি, ইরান এই যুদ্ধ থেকে যে অভিজ্ঞতা অর্জন করেছে, গত বছরের জুন মাসের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়েছে এইবার 28 ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধে। আর 28 ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হয়ে যে প্রায় 40 দিন চলল, এই যুদ্ধের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা এবং এই শিক্ষা ইরান কাজে লাগাবে যদি নতুন কোনো হামলা করে। ইরান কিন্তু বারবার বলে এই কথাটা, বারবার বলে এই কারণে যে ইরান আসলে কিছু শিক্ষা নিয়েছে। যেমন আমি গতকালকেও বলেছি, F-35 যে বিষয়টা, এটা এমন একটা টেকনোলজি ইরানের হাতে এসেছে, ইরান নিজে আবিষ্কার করেছে, যে টেকনোলজি দিয়ে আমেরিকার F-35 বিমান সহজেই কুপঘাত করা সম্ভব। একটা করে টেস্ট করা হয়ে গেছে, যখন সফল হয়েছে তখন কিন্তু এখন সে টপাটপ বাকিগুলোতেও পারবে করতে। এরপরে তার নিজের বিমান F-5 যে পুরনো বিমান, সেই বিমানকে আধুনিকায়ন করে কুয়েতের বিমান ঘাঁটিতে, যেখানে অত্যন্ত সুরক্ষিত বিমান ঘাঁটি, আমেরিকার বিমান ঘাঁটি, সেখানে তো সুরক্ষা ছাড়া এমনি হুট করে একটা ঘাঁটি বানায়নি। এই সুরক্ষিত বিমান ঘাঁটিতে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরানের দুটো F-5 বিমান, সে কথা বলা যাবে না। আসলে নামে আমরা চেহারায় দেখছি F-5, কিন্তু ওটা F-5 না, কাউসার বিমান, ইরানের কাউসার বিমান। যাই হোক, তো এইরকমভাবে মার্কিন ঘাঁটি, মার্কিন সেনা অবস্থানগুলো
মধ্যপ্রাচ্যে মারাত্মকভাবে খারাপ অবস্থা আছে, এবং এগুলো এখন ইরানের কাছে জাস্ট 1-2 ব্যাপার। ইরানের সর্বোচ্চ নেতা গতকালকে বলেছেন এই কথাটা। আরও একটা কথা, সেটা হচ্ছে যে এই যুদ্ধের ভেতর দিয়ে একদম আমেরিকার সামরিক বাহিনীর যে দুর্বলতা, মানে ক্ষয়িষ্ণু অবস্থা বা তাদের যে নড়বড়ে অবস্থা, এই নড়বড়ে অবস্থা, দুর্বল অবস্থা একদম পরিষ্কার হয়ে গেছে। কেন এই কথা বলছেন ইরানের সর্বোচ্চ নেতা? এই কথা বলছেন এই কারণে যে বিপুল পরিমাণে সেনা হতাহত হয়েছে, আমেরিকার বেশিরভাগ ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। শুধু তাই না, আমেরিকার যে বিশ্ববিখ্যাত জেরাল্ড আরফোর্ড যুদ্ধজাহাজ, যেটা বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ এবং যা আমেরিকার গর্বের ব্যাপার, $1300 কোটি খরচ করে এই জাহাজ বানানো হয়েছে। সেই জাহাজ তো যুদ্ধই করতে পারেনি ঠিকমতো, এবং আগুন লেগে টেগে কি একটা হামলার শিকারে পালিয়ে টালিয়ে কোথায় চলে গেল, গ্রিসের ক্রিট ডকইয়ার্ডে গিয়ে এখন ঠিকঠাক হচ্ছে, তার চিকিৎসা দিচ্ছে, সে জাহাজ ঠিকঠাক করা হচ্ছে। আগামী 1 বছরের ভিতরে এই জাহাজ আর এই যুদ্ধের ক্ষেত্রে আসতে পারবে কিনা জানা নেই। তো এত এত ভয়ঙ্কর অবস্থা তাদের। দেখেছেন তো আপনারা, অ্যাওয়াক্স বিমান ধ্বংস হয়ে গেল, তারপরে বোয়িং সেন্ট্রি যে বিমানটা, এই সমস্ত বিমান ধ্বংস হয়ে গেছে কিভাবে। সবচেয়ে বেশি ধ্বংস হয়েছে কি? আমেরিকার সিস্টেম। মার্কিন ঘাঁটিগুলোর বিল্ডিং ভাঙেনি বেশি, ভবনগুলো ধ্বংস হয়নি বেশি, বা ধ্বংস করার প্রয়োজন হয়নি। ধ্বংস করেছে ইরান সবচেয়ে বেশি রাডার সিস্টেম, আর্লি ওয়ার্নিং সিস্টেম, তারপরে আপনার সিগন্যাল সিস্টেম, বিভিন্ন রকম সিস্টেম ধ্বংস করে দিচ্ছে, যাতে আমেরিকার চোখ কান বন্ধ হয়ে যায়। এবং সেখানে এত বেশি বড় বড় হামলা চালিয়েছে যে এই ঘাঁটিগুলোতে যখন হামলা চালিয়েছে তখন তো সেনারা ছিল সেখানে, ঘাঁটিগুলো এরকম তছনছ হয়েছে, সেখানে সেনা মারা যায়নি, আহত হয়নি। আপনারা কি বলেন? মাত্র 15 জন মারা যাবে। কতজন মারা গেছে আমি সেটা বলছি। তো ইরানের সর্বোচ্চ নেতা বলেছে যে মার্কিন ঘাঁটিগুলো, মার্কিন সেনাবাহিনীর, সামরিক বাহিনীর যে দুর্বলতা, নড়বড়ে অবস্থা, সেটা পরিষ্কার। ইরানের সামরিক বাহিনী একদম তছনছ করে দিয়েছে, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মেরে, আবার বিমানও হামলা চালিয়েছে, আবার বিমান হামলাও চালিয়েছে। সেক্ষেত্রে মার্কিন বাহিনী ইরানের জন্য আর কখনো বড় কোনো হুমকি হতে পারবে না। এই জন্য তিনি বলেছেন এই অঞ্চল যেহেতু আর কখনো আমেরিকার জন্য সেফ হ্যাভেন হবে না, অর্থাৎ নিরাপদ আশ্রয়স্থল হবে না, সেক্ষেত্রে এই এলাকার জনগণ যারা, এই এলাকার সরকার, দেশ যারা, তাদের উচিত এই নতুন মধ্যপ্রাচ্য ব্যবস্থা, একটা আছে বিশ্ব ব্যবস্থা আর মধ্যপ্রাচ্য ব্যবস্থা, এই নতুন মধ্যপ্রাচ্য ব্যবস্থার সাথে খাপ খাইয়ে নিতে বলছেন তিনি। এখন আসি, আসলে ইরানের সাথে যুদ্ধের সময় আমেরিকার ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে। আমরা কিছুদিন আগে একটা কংগ্রেসের রিপোর্ট দেখেছি, কংগ্রেসের রিপোর্ট তুলেছে 42টি এয়ারক্রাফট ধ্বংস হয়েছে, ড্রোন তার ভিতরে 30টা, আর বাদ বাকি বিমান। কিন্তু প্রকৃত সংখ্যা কি তাই? আর সেখানে কিন্তু মৃত্যুর হতাহতের কথা কিন্তু খুব একটা নেই। 15 জন মারা যাওয়ার কথা স্বীকার করছে মার্কিন সরকার, আর 200-300 আহত হয়েছে বলছে। কিন্তু প্রকৃতপক্ষে হতাহতের সংখ্যা 750 জন। হতাহত অর্থাৎ নিহত এবং আহত মিলিয়ে 750 জন। তার প্রকৃতপক্ষে ইন্টারসেপ্ট বলছে, এবং আমি একটা ভিডিও দেখলাম ইন্টারসেপ্টের উদ্ধৃতি দিয়ে একজন মার্কিন বিশ্লেষক তথ্য দিয়ে আলোচনা করছেন। সেখানে বলা হচ্ছে অন্তত 750 জন সেনা হতাহত হয়েছে, এর মধ্যে মারাই গেছে অর্ধেক অন্তত, বা 3 ভাগের 1 ভাগ যদি মারা যায় আর 2 ভাগ যদি আহত হয়, তাহলে 250 মতো মারা গেছে, মানে কয়েকশো সেনা মারা গেছে, এবং হতাহতের সংখ্যা আহত নিহত মিলে 750। পেন্টাগন, মার্কিন সেনা দপ্তর বা যুদ্ধ মন্ত্রণালয় যেটা পেন্টাগন, তারা বলছে মোট হতাহত 385 জন হতাহত, আর ইন্টারসেপ্ট বলছে 750 জন। এমনকি দুঃখজনক ঘটনা আছে, এমন একজন মেজর, সোফি ডেভিয়ার্স নামে একজন মেজর, নিউ ইয়র্ক সিগন্যাল কোর থেকে আসা, এই ভদ্রলোক মারা গেছে যুদ্ধে। তাকে মোতায়েন করা হয়েছিল কুয়েতে এবং অ্যাক্টিভ রোল প্লে করছিল কুয়েতে। যুদ্ধে ইরানের হামলায় এই মেজর সোফি ডেভিয়ার্স, এই ভদ্রলোক মারা গেছে। মারা যাওয়ার পরে তার লাশ দেশে গেছে,
এবং তার লাশের স্মৃতির প্রতি, তার লাশ সামনে নিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নিউ ইয়র্কের ওই এলাকার কংগ্রেসম্যান। কিন্তু পেন্টাগনের যে তালিকা, নিহতের যে তালিকা, সেই তালিকায় এই মেজর সোফির নাম নেই। খেয়াল করেন, এই ইন্টারসেপ্ট পত্রিকায় বলা হচ্ছে ইরান যুদ্ধে এত এত সেনা মারা গেল, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স নেই, কোনো বিবৃতি নেই, কোনো প্রশ্ন উত্তর নেই, জাস্ট গোপন করা হচ্ছে। কেন গোপন করা হচ্ছে? তার পরিষ্কার কারণ উল্লেখ করা হয়েছে অনেকগুলো। একটা কারণ হচ্ছে যে এখানে বলা হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের পরে আমেরিকার সরকারগুলো পরবর্তীতে শিক্ষা নিয়েছে যে ভিয়েতনামে যে পরিমাণে মারা গিয়েছিল লোকজন, তাদের কথা কিন্তু প্রথম দিকে গোপনই রাখা হচ্ছিল। পরবর্তীতে এটা যখন প্রকাশ হয়ে যায় তখন একেবারে ভয়ঙ্করভাবে যুদ্ধের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে এবং দীর্ঘ সময় যুদ্ধ করার পরে এক পর্যায়ে মার্কিন সরকার এই যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়, বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে আমেরিকাকে একেবারে লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়, একদম লজ্জাজনক, ইতিহাসে খুব লজ্জাজনক। সবাই ইতিহাসের উদাহরণ দেয় যে ভিয়েতনাম যুদ্ধের মতো পরাজিত হতে হবে। ভিয়েতনাম যুদ্ধে এত ভয়ঙ্কর লজ্জাজনক পরাজয় হয়েছে আমেরিকা, সেটা বলার না। তো ওই যে ভিয়েতনামের যখন সংখ্যা প্রকাশ করা হয়েছে তখন জনগণ ফুঁসে উঠেছে। জনগণ কিন্তু মানতে রাজি না যে এই যুদ্ধের দরকারটা কি, আমাদের সেনারা এত মারা যাচ্ছে, দরকার কি? ইরানেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। অল্প কয়েকদিন যুদ্ধ হয়েছে, তাতে এত এত মানুষ মারা গেছে মার্কিন সেনা, আর ক্ষয়ক্ষতির পরিমাণ আমি একটু পরে বলছি। তো এই সমস্ত কথা যদি প্রকাশ পেয়ে যায় তাহলে আমেরিকার জনগণ ক্ষেপে উঠবে, আন্দোলন শুরু হবে। সেক্ষেত্রে তারা সংখ্যা প্রকাশ করছে না, আমেরিকার সরকার সংখ্যা প্রকাশ করছে না। আসলে ইরান যুদ্ধ যেটা আমেরিকার সেনাদের জন্য, সেটার অর্ধেক কাহিনী হচ্ছে মার্কিন সেনাদের হতাহত হওয়ার কাহিনী। সেই কাহিনীতে টোটাল সংখ্যা হচ্ছে 750, হতাহত হয়েছে 750 জন। আর বাকি অর্ধেক কাহিনী হচ্ছে আমেরিকার ঘাঁটিগুলো ধ্বংসের মুখে পড়ার কাহিনী। কি ভয়ঙ্করভাবে ধ্বংসযজ্ঞ হয়েছে সেটা। এই ঘাঁটিগুলো এতটাই ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখানে সেনাদের আর অবস্থান করার মতো অবস্থা নেই। যুদ্ধের খুব প্রথম দিকে ঘাঁটিগুলো এত বেশি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেখান থেকে সেনাবাহিনীর লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে, আর সেনারা নিজেদের দায়িত্বেই জীবন বাঁচানোর জন্য পালিয়ে ছুটে বেরিয়েছে বেসরকারি বিভিন্ন অফিস আদালতে, হোটেলে, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। আর এই যুদ্ধ শুরুর আগ মুহূর্তে 40,000 নতুন করে সেনা মোতায়েন করা হয়। এই সমস্ত সেনার বেশিরভাগই এখন ইউরোপে সরিয়ে নেওয়া হয়েছে। ঘাঁটিগুলো এত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই সমস্ত ঘাঁটিতে সেনাদেরকে ফিরে আসার কথা বলার পর তারা সরাসরি নাকচ করেছে, যে বলছে না, আমরা ওই ঘাঁটিতে যেতে পারবো না, ওখানে জীবন বাঁচানো যাবে না। এই সমস্ত সেনা মধ্যপ্রাচ্যের কোথাও আর মোতায়েন হতে চায় না, তাদেরকে নতুন করে কোথাও অ্যাসাইন করা হবে সেটাও তারা মেনে নিতে চায় না, রিফিউজ করছে। এবং একটা কথা খেয়াল করবেন, আমি আবারও উল্লেখ করছি, কোনো কোনো ভিডিওতে কথাটা বলেছি, আমেরিকার কতজন সেনা অফিসার পদত্যাগ করেছেন অথবা তাদেরকে বহিষ্কার করা হয়েছে। কেন? এই যুদ্ধ করতে চায়নি। এই যুদ্ধ একটা অন্যায় যুদ্ধ এবং এই যুদ্ধে হেরে যাচ্ছে মার্কিন বাহিনী, ব্যাপক ক্ষতির মুখে পড়ছে। তারপরে আমেরিকা জোর করে যুদ্ধ করবে, কারণ ইসরায়েলের চাপ। এই বিষয়টা সব গণমাধ্যমেই কম বেশি আসছে, মার্কিন গণমাধ্যমেই তো আসছে। এবং যে সমস্ত গণমাধ্যমে আসছে, মজার ব্যাপার হচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সমস্ত গণমাধ্যমকে ভুয়া, ফেক বলছে। নিউ ইয়র্ক টাইমস, CNN, ওয়াশিংটন পোস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, এই সমস্ত পত্রিকায় এই সমস্ত গণমাধ্যমকে ভুয়া বলছে আমেরিকা। এই সমস্ত গণমাধ্যম অন্য দেশের ব্যাপারে বা বৈদেশিক নীতির ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থ রক্ষার আগে করে। যেমন CNN গাজার ব্যাপারে কোনো সময় গাজার মানুষের বা ফিলিস্তিনের মানুষের জন্য আগে কোনো কথা বলবে না, তাদের স্বার্থে কথা বলবে না, আগে স্বার্থটা দেখবে আমেরিকার। কিন্তু দেশের ভেতরে তখন তারা সরকারের সমালোচনা করতে ছাড়বে না। তাদের পলিসিটা কিন্তু এই, দেশের ভেতরে এক নীতি আর দেশের বাইরের জন্য আর এক নীতি। তো সেই CNN যখন
দেশের বাইরের ব্যাপারে যে কথা বললে আমেরিকার সম্মান যায়, তারপরেও বলছে, তার মানে কি? তার মানে হচ্ছে যে ক্ষয়ক্ষতির মাত্রাটা মারাত্মক, ভয়ঙ্কর। তো সিএনএন কিছু ক্ষয়ক্ষতির মাত্রা তুলে ধরেছে, তার চেয়ে ভয়াবহ অবস্থা উঠে এসেছে এই ইন্টারসেপ্টে। আমি আগেই বলেছি যে ইন্টারসেপ্টে বলা হচ্ছে যে এই ইরানের ক্ষেপণাস্ত্রগুলো শুধু মার্কিন ঘাঁটিগুলোর ভবন ধ্বংস করেনি, সবচেয়ে বেশি ধ্বংস করেছে র্যাডার সিস্টেম, সিগন্যাল সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং সেনাদের থাকার ঘর। অর্থাৎ সেনাবাহিনী যাতে থাকতে না পারে, বাইরে বেরিয়ে যেতে বাধ্য হয়, ঘাঁটি ছাড়তে বাধ্য হয়। ঘাঁটিগুলো অকার্যকর করা প্লাস এখানকার সেনাবাহিনীর অবস্থানগুলো ধ্বংস করে দেয় যাতে সেনারা থাকতে না পারে। খবরে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যে আমেরিকার যে সমস্ত ঘাঁটি ছিল বা যত সব মোতায়েন করা সামরিক সরঞ্জাম ছিল, তার বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। সামরিক সরঞ্জাম ধ্বংস হয়ে গেছে বেশিরভাগ। সিএনএনকে একটা মার্কিন সূত্র বলেছে যে আমি আমার জীবনে এত বেশি ক্ষয়ক্ষতি আর দেখিনি কখনো। এপাশে জেরাল্ড আর ফোর্ডের কথা যদি বলি, জেরাল্ড আর ফোর্ড 75টা যুদ্ধবিমান ছিল। সেখানে বলা হচ্ছে যে আগুন লেগে, লন্ডন থেকে আগুন লেগে এই বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। তাতে বলা হচ্ছে 200 সেনা ধোঁয়ায় আহত হয়েছে, আর 600 সেনা তাদের ঘুমানোর জায়গা হারিয়েছে, পুড়ে গেছে, নষ্টভ্রষ্ট হয়ে গেছে। অথচ $13 বিলিয়ন অর্থাৎ 1300 কোটি ডলার খরচ করে বানানো এই জেরাল্ড আর ফোর্ড বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী যুদ্ধজাহাজ, সেই জাহাজের এই করুণ অবস্থা। আগুন লাগার কথা বলা হয়েছে, কিন্তু পরবর্তীতে তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 17টা দিক থেকে, জানি না 17টা দিক মানে কি, 17টা দিক থেকে জেরাল্ড আর ফোর্ডকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এবং জেরাল্ড আর ফোর্ড পালিয়ে বেঁচেছে বলা হয়েছে, এবং সে যুদ্ধে অ্যাকচুয়ালি খুব বড় রোল প্লে করতে পারেনি। তো মার্কিন বাহিনীর এই তো অবস্থা, এই ভাঙাচোরা অবস্থায় তো, যদিও সংখ্যায় এবং ভাবে সাবে অনেক বড় কিছু, কিন্তু প্রকৃতপক্ষেই তাদের ভাঙাচোরা অবস্থা, নড়বড়ে অবস্থা, যেটাই ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন। যুদ্ধ শুরুর প্রথম 2 সপ্তাহে মার্কিন ঘাঁটিগুলোতে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রথম 2 সপ্তাহে খেয়াল করেন, তার মূল্য হচ্ছে $80 কোটি। প্রথম 2 সপ্তাহে যে ক্ষয়ক্ষতি হয়েছে মার্কিন ঘাঁটিগুলোর মধ্যপ্রাচ্য। পেন্টাগন স্বীকার করছে যে যুদ্ধের ক্ষয়ক্ষতি $25 বিলিয়ন বা $30 বিলিয়ন সম্ভবত উন্নীত হয়েছে, কিন্তু প্রকৃত ক্ষয়ক্ষতি এর চেয়ে অনেক বেশি। আর এই যে ঘাঁটিগুলো যে মেরামত করতে হবে, যদি এখানে আমেরিকা থাকতে চাই, থাকতে পারবে কিনা সেটা পরের কথা, যদি থাকতে চাই তাহলে তো ঘাঁটিগুলো মেরামত করতে হবে। এই ঘাঁটিগুলো মেরামত সমস্যার পুনর্নির্মাণের জন্য আরও শত শত কোটি ডলার ব্যয় হবে। তো আজকের এই আলোচনার পরিশেষে বলতে চাই, আমেরিকা হতাহতের সংখ্যা কমিয়ে দেখাচ্ছে, নিহতের সংখ্যা মাত্র 15 বলছে। এর কি কারণ? কারণগুলো হচ্ছে এই, সংক্ষেপে যদি সাম আপ করে বলি তাহলে বলতে হবে এই: 15 সংখ্যাটা মানুষ মেনে নেবে, কিন্তু 750 সংখ্যাটা বিক্ষোভ সৃষ্টি করবে। 750 সংখ্যাটা রাজনৈতিক ক্যারিয়ার শেষ করে দেবে। এটা এমন একটা সংখ্যা যা নিয়ে কোনো জবাব দিতে চান না প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে সরকারি হিসাব মতে মার্কিন সেনা নিহতের সংখ্যা 15তেই থাকবে, কিন্তু অনেক মা বাবা জানবে তাদের সন্তানের নাম এখানে নেই। অর্থাৎ মার্কিন সরকার যে তালিকা প্রকাশ করেছে তাতে তার সন্তানের নাম নেই, তাদের সন্তানকে গণনায় ধরা হয়নি। কিন্তু তারপরেও আমেরিকার জনগণের মনে এই প্রশ্ন থাকবে, এটা ছিল একটা অবৈধ যুদ্ধ। এই যুদ্ধের ভেতর দিয়ে পরমাণু কর্মসূচি ধ্বংস করার কথা বললেও ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে পারেনি। এখন মার্কিন সরকার মৃতদেহ কিংবা মৃত্যুর সংখ্যা লুকাচ্ছে। এটা এমনই এক বাজে যুদ্ধ। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাইছি। আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরিশেষে আজকে যারা ঈদ উদযাপন করলেন তাদেরকে আবারও ঈদ মোবারক। আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।